আইআইটি খড়গপুরে আরও একটা ছেলে সুইসাইড করেছে। খুব আনফর্চুনেট ঘটনা। ছেলেটি গুজরাটের থার্ড ইয়ার মেকানিক্যাল অটল বিহারী বাজপেয়ী হলের 7তলা থেকে সকাল 9টার সময় জাম্প মেরেছে। অ্যাকচুয়ালি ছেলেটা নেহেরু হলের, আমি তো নেহেরু হলের অপোজিটে, আমি আজাদে থাকতাম। যাই হোক, শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেবার ডিসেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এখনও বোধহয় টোটাল 6 মাসও পেরোয়নি, 3টে সুইসাইড আইআইটি খড়গপুরে হয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে যে আইআইটিতে এরকম এত সুইসাইড হচ্ছে কেন? বাইরে আমাদের সময় আইআইটি খড়গপুরে সুইসাইড হতো, এখন তো ছাত্রের সংখ্যা 3 গুণ হয়ে গেছে। আমি যদি স্কেল ডাউন করি, আমিও বছরে একটা করে সুইসাইড দেখতে আমি অভ্যস্ত ছিলাম। নাথিং নিউ। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কেন সুইসাইড করছে, আমি বলবো যে ছেলে মেয়েদেরকে সবাই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি শেখাচ্ছে, লাইফ স্কিল তো শেখাচ্ছে না, ইমোটিভ স্কিল শেখাচ্ছে না, অনেকগুলো ব্যাপার আছে একসাথে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে একটা ফেয়ার অফ ফেলিওরের মধ্য দিয়ে বড় হচ্ছে ভারতবর্ষ। ফেলিওরটাকে এমব্রেস করে সেটাকে সাকসেসে করা যায়। একটা ফেলিওর যে একটা ভালো জিনিস, সেটাই তো হয় না। মানে আমি এমন অবস্থায় যে আমাকে একটা মা যে 2 বছর, মানে ক্লাস 2-3-তে পড়ছে, সেই বাচ্চাটাও একটা অঙ্ক যদি ভুল করে, সে মনে হয় তার মা তাকে পেটাবে। তার মানে কি ছোটোবেলা থেকেই আপনি বাচ্চার এমন একটা মনস্তত্ত্ব করে দিয়েছেন যে যদি কোনো পরীক্ষা বাজে হয় বা একটা একাডেমিক ফেলিওর আসে, সেটা বাজে জিনিস, রাইট? আত্মীয় স্বজন কী বলবে? সবাই জানে আমি ভালো ছেলে, আত্মীয় স্বজন কী বলবে আমার যদি ফেলিওর হয়, রাইট? এই ভয়টা সবসময় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং এটা একটা পার্মানেন্টলি ব্রেন ড্যামেজের মতো হয়ে গেছে। এটা ম্যাক্সিমাম কিন্তু আইটি, যার জন্য কী হয়েছে, সে পরবর্তীকালে যদি সে চাকরি হারায়, বাজে জিনিস, চাকরি হারিয়েছে, লোকে কী বলবে, কোনো একটা পরীক্ষায় সে হয়তো ফেল করতে পারে, সে হয়তো কোনো একটা টপ ইউনিভার্সিটিতে পেলো না মাস্টার ডিগ্রির সময়, বাপরে বাপ, গার্জেনরা কী বলবে, তার ছেলে, অন্য ছেলে এখানে পৌঁছা, তো সারা জীবন কম্প্যারিশনে চলছে। তারপর দেখা গেল তার একটা বন্ধু বিএমডাব্লিউ কিনেছে, বিএমডাব্লিউ কিনতে পায়নি, তাই তো কেন, আমি তো কম মাইনে কেন চাকরি করছি, অনেক সমস্যা আছে। অর্থাৎ গোটা লাইফটাতে সে পরাধীন, নিজে কখনো স্বাধীন হতে পারলো না, যে সে সবসময় সে নিজে এতটাই ফাঁকা, অন্যের ভ্যালিডেশনে তাকে চলতে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের একটা, আমি অনেকগুলো কারণ আছে, এটা একটা মেজর কারণ যে সবাইকে ফেয়ার অফ ফেলিওর, ব্যর্থতার ভয় তারা করে নিয়ে চলছে। ব্যর্থতার ভয় কিছুটা থাকা উচিত, কিন্তু বেশি হয়ে গেলে ইট উইল বি প্রবলেম। এবার আসি যে ব্যর্থতার ভয়টা কেন আসছে, কেন আমার কিছু হচ্ছে না, আমি ডুবে যাচ্ছি, এই ফিলিংসটা আসার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে যে এদের মধ্যে একটা দর্শনের ভিত তৈরি হচ্ছে না, এবং তার কারণ তাদের সেকেন্ড ব্রেনটা তৈরি হচ্ছে না। সেকেন্ড ব্রেনটা কী জিনিস, যেটা আমাদের মেডিটেশনের ক্ষেত্রে বা সবাই বিজ্ঞানীরাও বলছে যে অবজার্ভিং মাইন্ড, মানে আমাদের অ্যাক্টিভ মাইন্ডকে যে অবজার্ভ করে। এটা কেন ডেভেলপ করা দরকার? কারণ এটা ডেভেলপ করলে লোকে বুঝতে পারে যে জীবনের একটা উদ্দেশ্য না থাকলে জীবনকে চালিয়ে নেওয়া যায় না। এবার আপনি হয়তো বলবেন, একটা ছেলে থার্ড ইয়ার, তার কি জীবনের উদ্দেশ্য ক্লিয়ার? না, কিন্তু না হওয়ার জন্যই কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি বা ডিপ্রেশন এগুলো অনেক বেড়ে যায়। যাদের জীবনের ক্ল্যারিটি নেই, এম ইন লাইফ নিয়ে ক্ল্যারিটি নেই, এম ইন লাইফ ব্যাপারটা বোঝে না, তাদের ডিপ্রেশন বারবার আসবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আলটিমেটলি আমাদের কাউরি জীবনের কোনো এম থাকতে পারে না, কারণ আলটিমেটলি তো সবাইকে মরতে হবে, রাইট? আর মরে যাওয়ার পর কে কাকে মনে রাখবে? সবাইকে যদি 2-1 জন রবীন্দ্রনাথ হয়, হয়তো 1000 বছর 2000 বছর লোকজন মনে রাখবে, শেক্সপিয়ার হলে 2500-2000 বছর মনে রাখবে, বাট বাকি আমরা সবাই তো আসবো যাবো একটা ধূলিকণার মতো, রাইট? আসবো যাবো মতো, কী যায় আসে? সুতরাং জীবনের অ্যাকচুয়ালি তো কোনো উদ্দেশ্য নেই, কিন্তু তাও আমাদেরকে বাঁচার জন্য একটা জীবনের উদ্দেশ্য চাই। কারণ আমি যাই করি না কেন, যে আমি ভিডিওটা করছি, আপনি যে কালকে খেতে বসছেন, সব কিছুর পেছনে আপনার একটা উদ্দেশ্য আছে না? আমাকে ইনকাম করতে হবে যাতে আমার ছেলেটা পড়ে, ছেলেটা একটা পড়ছে, একটা উদ্দেশ্য আছে যাতে আইটিআই করে একটা ভালো চাকরি পাবে। কেন পাবে সেটা পরের ব্যাপার, সেটা জীবনে উদ্দেশ্য করে নিয়েছে। উদ্দেশ্য ছাড়া সে কাজ করতে পারে না। কিন্তু এইখানে একটা বড় সমস্যা আছে, যেহেতু লাইফের অ্যাকচুয়ালি কোনো উদ্দেশ্য থাকতে পারে না, যেটাকে নাহিলিজম বলে, এভরিবডি নোজ দ্যাট, সেহেতু আমরা প্রত্যেকে একটা জীবনের অ্যাপারেন্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে চলতে, কারণ তা নাহলে আমরা মারা যাবো, আমাদের প্রতিদিন মানে সুইসাইড করতে ইচ্ছা করবে, আমাদের কিছু করার ইচ্ছাই করবে, রাইট? এবার জীবনের উদ্দেশ্যটা যখন এরম হচ্ছে যে আমি সবসময় টপার হবো, আমি আইটি যেতে পাবো, এখানে ফার্স্ট হবে, এই হবো, আমার ক্যারিয়ার এই হবে, আমার ওই হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, ইটস এ প্রবলেম। ওটা তো জীবনের উদ্দেশ্যই নয়।
মানে অন্য কিছু জীবনের উদ্দেশ্য নয়, কিন্তু ওই উদ্দেশ্য হওয়াটা আরও ভয়ঙ্কর জিনিস। আমি কেউ যদি বলে যে আমি সন্ন্যাসী হবো, সেটা জীবনের উদ্দেশ্য হয়, সেটা শান্তি। সে জীবনে যে সন্ন্যাসী হতে চাইছে, কেউ কখনো সুইসাইড করবে না। কিন্তু যে জীবনে বলছে আমি এটা অ্যাচিভ করবো, ওটা অ্যাচিভ করবো, এই কম্পিটিশনে ফার্স্ট হবো, আমাকে দেখাবো, এই যে ব্যাপারটা যার মনের মধ্যে ঢুকে গেছে, সেটা জীবনে উদ্দেশ্য করা খুব ডেঞ্জারাস ব্যাপার। উল্টো দিকে আপনি ভাবুন, কেউ যদি ভাবতো না 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 ঠিক আছে, এটা তো নাইলিজমের ব্যাপার, মানে আলটিমেটলি তো জীবনের পরম কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি লাইফটাকে এনজয় করবো, আমি ফিজিক্সটা এনজয় করবো, আমি ম্যাথামেটিক্সটা এনজয় করবো, আমি তো লাইফ ওইভাবে চলি, আমি ফিজিক্স এনজয় করবো বলে ফিজিক্স পড়ি, আমি রিসার্চ এনজয় করবো বলে রিসার্চ করি, আমি এখন আপনাদের সাথে ভিডিও করছি এনজয় করছি বলে করবো, আদারওয়াইজ দেরি নদী। যেদিন এনজয় করবো না, আমি যেদিন যা জিনিস এনজয় করি না, ঠিক আছে? তো সাকসেসের জন্য আমি করছি না। যদি কেউ বলে আমি সাকসেসের জন্য করছি, সমস্যা নেই, এনজয়মেন্টের জন্য করতে হবে। আমি আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে, যেমন ধরুন, তার মানে কি আমার জীবনে মানে আপ অ্যান্ড ডাউন নেই? আমার কি আপ অ্যান্ড ডাউন আছে? আমার প্রায় আপ অ্যান্ড ডাউন হয়, আমার হয় আপনাদের মতো। তো আমি একটা ডাউন হলে, মানে আমার ব্রেন যখন আমাকে একটু ডাউন করে দেয় যে না এটা হচ্ছে না, অনেক সময় হয় না, আমরা তো বিজনেসে আছি, এই প্রজেক্টটা হচ্ছে না, ওই প্রজেক্টটা হচ্ছে না, এই প্রজেক্টে টাকা পাওয়া যাচ্ছে না, ক্লায়েন্ট ডিলে করছে। বিজনেস করতে গেলে দাদা 1000 ঘন্টা ঝামেলা, রাইট? এটা হচ্ছে না, এটা ফেলিওর হচ্ছে, বহুদিন ধরে ভেবেছিলাম একটা বড় প্রজেক্ট আসলো না, লাস্ট মোমেন্টে কেউ তুলে নিয়ে চলে গেলে, এসব হবে, এগুলো আসলে তখন একটু মেনটা একটু হয়ে যায়। তখন ছাত্রদেরও হবে যে এটা হচ্ছে না জীবনে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই পরীক্ষাটা ভালো হচ্ছে না, আমি বুঝতে পারছি না, আমি ডাউন হয়ে যাচ্ছি, অনেক কিছু হতে পারে। একটা প্র্যাকটিক্যাল সলিউশন, আমার ক্ষেত্রে যে সলিউশনটা কাজ করে, আমি পাতি ঘুমানোর সময়, অবসর সময় আমি গীতা চালিয়ে দিই। গীতার কর্মযোগ, জ্ঞানযোগ অধ্যায়, ভেরি ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, ভেরি ভেরি ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। এবং সেখানে গেলে মোটামুটি জীবনে উদ্দেশ্য বিদ্দেশ্য, আর এছাড়াও উপনিষদ গঙ্গা বলে একটা সিরিজ আছে ইউটিউবে, যে কেউ দেখতে পারে, নাহলে উপনিষদও পড়তে পারে। বেসিক্যালি ইউল গেট এ মাচ বিগার ব্রডার পার্সপেক্টিভ অফ লাইফ। ওকে, এটাও একটা কিন্তু মেন্টাল সুদিং আছে। আর একটা অবশ্যই এক্সারসাইজ, যে ডিপ্রেশনের একটা বড় কারণ ডেফিনেটলি এক্সারসাইজ না করা। কেউ যদি প্রচুর এক্সারসাইজের মধ্যে থাকে, এন্ডোফিন হরমোন থাকে, অর্থাৎ তার থেকে যখন কর্টিসলটা বেরোবে হরমোনটা, সেটা কিন্তু ব্রেনের চিন্তাটাকে অনেকটা চার্জ করে। এই যে আমি বলছি যে আমি যে চিন্তাটা করবো যে আমি লাইফ ফিজিক্সটা এনজয় করতে চাই, বা আমি গীতা পড়ে আমার মন শান্ত হচ্ছে, সেটা তখনই হবে যখন কর্টিসল হরমোন আমার মধ্যে বেশি আছে। বোথ স্পিরিচুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ সাইন্টিফিক্যালি, বায়োলজিক্যালি আমাকে বুঝতে হবে যে আমার মধ্যে কর্টিসল হরমোন যথেষ্ট তৈরি হচ্ছে, বিকজ আমি এক্সারসাইজ করছি, খেলাধুলা করছি, হাঁটছি, মারামারি করছি, ফুটবল খেলছি, কিছু একটা করছি। সো ব্যাপারটা হচ্ছে যে সবাই তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স পড়ছে, কিন্তু বাকি স্কিলগুলো আমাদের সময় আমি বলবো যে আইআইটি খড়গপুরে কিন্তু খেলাধুলার প্রচণ্ড প্রচলিত ছিল। আইআইটি খড়গপুরে এত মাঠ, সারাক্ষণ ফুটবল, ক্রিকেট। আমি তো আইআইটি খড়গপুরে চুটিয়ে খেলেছি, জিম করেছি, এই করেছি, তো মানে আমাদের সময় তো খেলাধুলার তো শেষ ছিল না। আর আমার তো র্যাগিং পিরিয়ড, আমার 91 ব্যাচ হচ্ছে লাস্ট ব্যাচ, যেখানে সিরিয়াস লেভেলে র্যাগিং হতো, মানে কোনো উইদাউট প্রোটেকশন র্যাগিং হতো আর কি। খুব ডেঞ্জারাস জিনিস এটা, কিন্তু ওইটার মাধ্যমেই লোকজন তৈরি হতো আর কি। মানে যারা খেলাধুলা করতো না, আমি তো খেলাধুলা করতাম, ওই জন্য আমার কাছে র্যাগিং কিছুই ছিল না। আমি দুদিনে, আমরা যাও 4 কিলোমিটার ছুটে আসলাম, আমি 4 কিলোমিটার ছুটে আসলাম, এসব চলতো। তো ফিজিক্যালি ঠিক ফিট আছি, কোনো অসুবিধা নেই। ফিজিক্যালি যারা আনফিট ছিল, র্যাগিং পিরিয়ডে সবার অবস্থা খুব খারাপ করে দিত আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে ফিজিক্যাল ফিটনেসটা খুব দরকার, কারণ তা নাহলে কর্টিসল হরমোন বেরোবে না, কর্টিসল হরমোন ছাড়া প্রেশার বেগুলো নিতে পারবে না। তো কিছুটা তো স্পিরিচুয়ালিজমের আইডিয়া থাকা দরকার, যে লাইফের উদ্দেশ্য বিধেয় কী, গ্রেটার অ্যাটিটিউড। মানে যদি আমার লাইফের উদ্দেশ্যটাই হয়ে যায় যে আমি জীবনে সবসময় ফার্স্ট হবো, ভালো করবো, রেজাল্ট করবো, আমি ফেলিওরটাকে এনজয় করি। ইনফ্যাক্ট আমি প্রতিদিনই আমার বিজনেসে প্রচুর ফেলিওর হচ্ছে, কখনো বিজনেস সাকসেসফুল হচ্ছে, টাকা পাচ্ছি, কখনো বিজনেস ফেলিওর হচ্ছে। যখন ফেলিওর হচ্ছে তখন আমি একটু ভাবি যে ভুলটা কোথায় করেছি, কেন এই ভুলটা করলাম। আমার কাছে ওটা একটা লার্নিং। আমি ধরলাম যে ভুলটা করেছি, ভুলটা করার জন্য আমার হয়তো কয়েক কোটি টাকা লোকসান হয়েছে, কিন্তু আমি ভাবি যে ওর 10 গুণ টাকা আমি তুলে নেবো, কারণ এই ভুলটা থেকে যে আমি শিক্ষাটা পেলাম সেটা আমার কাজে লাগবে। তো পড়াশোনা কিন্তু একই ব্যাপার, মেকানিক্যাল বা যে কোনো জায়গায় ভুল হতেই পারে, তার ক্লাসের রেজাল্ট ভুল হচ্ছে, টিচারের সাথে বাজে সম্পর্ক। আর একটা জিনিস আমি না বললেই নয়, ভারতের প্রতিটা পুরুষ, বিশেষ করে পুরুষ এবং মহিলা, প্রত্যেকেই এই এজে না, 18 থেকে 23-24 প্রচণ্ড ভালনারেবল। কারণ এটা অ্যাকচুয়ালি প্রাইম এজ ফর সেক্সুয়ালিটি, অর্থাৎ এই সময় প্রত্যেকটা পুরুষ এবং মানে ছেলে এবং মেয়েদের বডিতে সেক্সুয়াল হরমোন সবচেয়ে বেশি থাকে, পিকে থাকে, এটা সবাই জানে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তারও পিকে থাকে, মেয়েদের আরেকটু পরে গিয়ে পিক করে। অথচ এই সময় তারা কোনো গার্লফ্রেন্ড থাকে না। অর্থাৎ যে কটা জিনিস মানুষের মনকে স্টেবিলাইজ করে, যেমন হ্যাভিং সেক্স, যেমন এক্সারসাইজ করা, মানে বেশ ভালো রকম, আমি একটু বলছি না, 1-2 ঘন্টার মতো এক্সারসাইজ করা, জিম করা,
হ্যাভিং রিক্রিয়েশন, যে আমি মিউজিক শুনছি, গান করছি, অর্থাৎ সে ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ম্যাথ পড়ি, একটা আমি এনজয়মেন্টের মতো করে করবো, বিকজ অফ এনজয়মেন্ট। এই যে বেসিক জিনিসগুলো, যে জিনিসগুলো ব্রেনটাকে স্টেবিলাইজ করে, বডিটাকে স্টেবিলাইজ করে, এই জিনিসটাই কিন্তু অধিকাংশ ভারতীয় ছাত্রদের মধ্যে নেই, আমেরিকান ছাত্রদের মধ্যে অনেক ক্ষেত্রে নেই। এটা ঘটনা। জাপানে অ্যাকচুয়ালি এটা খুব অ্যাকিউট। আমি এই যে জিনিসটা বললাম, জাপানে এটা নিয়ে রিসার্চ হয়েছিল যে জাপানে ছেলেরাও অ্যাকচুয়ালি সেক্স ডিপ্রাইভ হাইলি এই ফর্মেটিভ এজে, যখন তারা কলেজে যাচ্ছে। এটার ফলে তাদের মানসিক চাপ আরও বেড়ে যায়। কেন মানসিক চাপ বেড়ে যায়? কারণ তারা ভাবে যে আরও ভালো রেজাল্ট করতে হবে, যাতে তারা একটা ভালো মেয়ে পায়, যারা একটা সুন্দরী মেয়ে পায়। এটা একটা মানে একটা ব্ল্যাঙ্ক চাপেস তৈরি হয়, যেটা কোনো মানই হয় না, একটা অর্থ নেই। তারা এনজয় করতে পারছে না পড়াশোনাটাকে ওই জন্য। অন্যদিকে একটা গার্লফ্রেন্ড থাকলে, সে যদি সেক্সুয়ালি স্যাটিসফাইড থাকে, সে কিন্তু পড়াশোনাটা একটু এনজয় করবে, কারণ তার তখন মাথা তো তাড়া নেই যে আমাকে টপার হতে হবে, আমাকে একটা মেয়ে পেতে হবে। ঠিক আছে, লাইফে একটা মেয়ে আছে মানে ঠিক আছে, আমি পড়াশোনা করছি এনজয় করার জন্য করবো, আমার লাইফ তো সেট হয়ে গেছে, একটা চাকরি পেতে হবে। সো দের ইজ টু ডিফারেন্স থিংস। অনেকগুলো ব্যাপার আছে। এখন দেখুন, শুধুমাত্র হেল্পলাইন, কাউন্সেলিং এসব করে কিছু হবে না। আই থিঙ্ক আইটি ডিরেক্টর সুমনবাবু তো চেষ্টা করছেন, কিন্তু অত ইজি কাজটা নয়, কারণ ফান্ডামেন্টালি প্রচুর গলত আছে। আমি আবার বলছি, আমাদের ফার্স্ট প্রিন্সিপালে ফিরে যেতে হবে। যদি আইটি সুইসাইড কমাতে চায়, তাদের ফার্স্ট প্রিন্সিপালে ফিরতে হবে। ফার্স্ট প্রিন্সিপালে না ফিরলে কিন্তু হবে না।